বর্তমান পৃথিবীর যে অবস্থা, যে পরিস্থিতি, তা হতে এই যাত্রায় বেঁচে যাওয়া মানুষগুলো সারা জীবন যাওয়ার পরেও ভুলতে পারবে না। সবাই কাজ থেকে দূরে, কেউ কেউ পরিবার থেকে দূরে, বন্ধুরা আড্ডা থেকে দূরে, শিক্ষার্থীরা স্কুল কলেজ থেকে দূরে। প্রিয় মানুষটার সাথে হয়তো দেখা হয় না অনেক দিন। কেউ কেউ অনেক কিছু শিখছে বাসায় বসে বসে, আর কাউকে জীবন শেখাচ্ছে। সবার একটাই স্বপ্ন, একটাই প্রত্যাশা, সব কিছু ঠিক হয়ে যাক, সব কিছু। আর ততদিন পর্যন্ত ভালো থাকুক প্রতিটি টুকরো টুকরো গল্প। হ্যালো, কি করো? এই তো পাইনঅ্যাপল লিস্ট দিচ্ছি। আচ্ছা তুমি এমন কেন বলো তো? তুমি আমাকে একটা ফোনও দাও না। 5 মিনিট আগে আমি কল দিছি তোমারে। তাই 5 মিনিট এত দেরি করে শেষ হয়? হ্যাঁ, আমার কাছেও সেটাই মনে হইতেছে। 5 মিনিট অনেক মনে হইতেছে যে অনেকক্ষণ আগে কথা হয়েছে, অনেকক্ষণ ধরে কথা হইতেছে না। ও আচ্ছা, তাহলে আমি তোমার বোর্ডনেস কাটানোর অবজেক্ট, তাই তো? যে বেশি বুঝো না তুমি। তুমি আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট এটা তো তোমার বইলা বুঝাইতে, কিন্তু নিজে বুঝতে পারো না, তাই না? যেমন যেমন তুমি আমার লাইফে এতটা ইম্পর্টেন্ট যতটা এখন রাইট নাও পুরো দেশের কাছে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার ইম্পর্টেন্ট। বুঝছো? বাবু, তুমি আমাকে অনেক লাভ করো, তাই না? কেন তুমি করো না? হ্যাঁ, আমিও করি, কেন করব না? আচ্ছা জানো, আমার একটা কথা মনে পড়তেছে। কোন কথা? মনে হচ্ছে আমি যখন বাপির সাথে দুবাই গেছিলাম শপিং এ, আর আসার সময় তোমার জন্য এতগুলো চকলেট নিয়ে আসছি। আর তুমি ঠিকই ফ্যামিলির সাথে বালি গেলা, কিন্তু আমার জন্য কিচ্ছু নিয়ে আসো। তুমি তো জানোই যে আমি যখন গেছি আমি নিজে সিক হয়ে গেছি, তো হোটেলের বেড থেকে বেরোতে পারিনি। আচ্ছা আচ্ছা শোনো, এই কোয়ারেন্টাইনে না একটা কিউট জিনিস লাগতেছে আমার কাছে। কোন জিনিস? সেটা হচ্ছে তোমার সাথে আমার কথা হয় ওভার ফোনে। আমরা একজনকে ওভার ফোনে দেখতেছি, বাট আফটার লকডাউন ফাইনালি যখন আমাদের দেখা হবে, আমরা একজনের হাতটা শক্ত করে ধরবো, তোমার কাঁধে আমি মাথা রাখবো। বুঝতেছো ফিলিংসটা কেমন হবে? আসলে এখন এমন একটা অবস্থা দেশের না পুরো দুনিয়ার এমন একটা অবস্থা হয়েছে যে এগুলা সারা জীবন মনে থাকবে আমাদের। আমরা আমাদের নাতিদেরও বলতে পারবো যে আমরা এই সিচুয়েশন দেখে আসছি। তো যাই হোক, এই মোমেন্টগুলা অনেক স্পেশাল থাকবে সবসময়। আচ্ছা শোনো না, আমি এই যে কথা বলে ঠিক মতন এক বলিস না, পরে ফোন দিই বাবু। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যালো তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমার আব্বার নাম্বার বন্ধ কেলা? হ্যাঁ না ভাই, আব্বুর নাম্বার আসলে বন্ধ না। ওই যে ভাই ব্যাপারটা হয়েছে কি, লকডাউনের আগে আব্বু আম্মু গ্রামে গেছে ভাই, তো এরপর তো লকডাউন পড়ে গেছে। লকডাউন পড়ার পরে তারা আসতে পারেনি। আবার অপর দিকে ভাই ওই যে ঝড় বৃষ্টি হইলো ভাই, সাইক্লোন হইলো, যার কারণে ভাই নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ ভাই একদম ডিসকানেক্টেড ভাই। এই নাক্কির এই তুমি কেমন লোক মস্করা করতেছ? তুমি দি তোমার আব্বার মতন মৃত্যু কইছো, দুইজন দিয়ে একটা সেম টু সেম আমার লোক মিছে কথা কইতেছো কেলা? তোমার আব্বার লগে তো গত সপ্তাহে আমার কথা হইলো, যখনই আমি বাড়ি ভাড়ার কথাটা তুলছি আর নগদে ফোনটা কাইটা দিল, নগদে পোল্টি মেরে ফোনটা বন্ধ করে দিল। হ্যাঁ, এত কথা কর সময় নাই গা ভাই। তুমি সুন্দর মতো সিধা সাদা ভাবে তোমার আব্বারে কল করে জানাই দিবা যে ভাইয়ে বাড়ি ভাড়া চাইছে, আর যদি বাড়ি ভাড়া সঠিক সময় না দিতে পারো তোমার মাল ছামানা বাইর করে দিমু তো দিমু, লগে বি তোমার লাত্তি মেরে বাইর করে দিমু। বুঝছো? কানের মধ্যে কি কথা ঢুকছে সুন্দর মতো, নাকি আরো সুন্দর করে বুঝাইতে হইব? জি ভাই। যাই হোক, আমি কিন্তু নেক্সট টাইম আর তোমার ফোন দিব না, তুমি নিজ ইচ্ছায় স্বেচ্ছায় আমার কল দিয়ে জানাইবা। বুঝছো? জি ভাই। ঠিক আছে, রাখলাম। শালার বাপ বেটা দুইটাই বাটপার হচ্ছে। ঢাকায় শহরে আমার লগে বাটপারি করে, দেখতেছি তো করে কারা। না
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রকি সাহেব। একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। জি স্যার, বলুন স্যার। আপনি তো জানেন আমাদের এখন অফিস চলছে অনলাইনে। সেই অনলাইনের অফিসে আপনি টোটালি অনুপস্থিত। 2 মাস না 70 দিনের মতো হয়েছে আমরা অনলাইনে অফিস করছি, আর আপনি সেখানে নেই। স্যার আসলে আমার তো ল্যাপটপ নেই স্যার। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি যে আপনার ল্যাপটপ নেই, কিন্তু এটা তো আপনাকে বুঝতে হবে যে আমাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে। বস আমাকে একটা লিস্ট করতে বলেছেন। আনফর্চুনেটলি সেই লিস্টটা হচ্ছে কর্মী ছাঁটাইয়ের লিস্ট। আপনি তো 2 মাস, ওই যে বললাম 70 দিন যাবত আপনি অফিসে আসছেন না। আসবেন কি করে? যাওয়া যাচ্ছে না করোনার কারণে। খুব ভয়াবহ অবস্থা, অনলাইনও নেই। সবকিছু মিলিয়ে আপনার নামটা আমাকে ইনক্লুড করতে হয়েছে লিস্টে। আই এম এক্সট্রিমলি সরি। স্যার আমি অনলাইন অফিস করতে পারতেছি না বলেই তো স্যার লাস্ট 2 মাস ধরে কোনো বেতন পাচ্ছি না। আমার বাচ্চাদের স্কুলের বেতন, বাসা ভাড়া সবই বাকি স্যার। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব স্যার সবার থেকে ধার করা শেষ স্যার। সংসারটা কিভাবে চলতেছে একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। আর এই অবস্থা যদি এখন আমার চাকরিটা চলে যায় স্যার, ধরুন করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেল, এরপর কি আমি চাকরি খুঁজবো নাকি লোন কিভাবে দিব ওটা নিয়ে চিন্তা করবো স্যার। আপনি একটু স্যারকে কিছু বলেন না স্যার। সেটা আমি বুঝতে পারছি, সবাই সমস্যার মধ্যে আছে, কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে যে আমাদের বস, যিনি কোম্পানির মালিক, ওনারও আসলে কিছু প্রতিবন্ধকতা আছে বা ওনার কিছু লিমিটেশন আছে। আমাদের অফিস, আমাদের কোম্পানি যে খুব প্রফিটে ছিল তা তো না। তার মধ্যে স্যার কিন্তু সবাইকে স্যালারি দেওয়ার চেষ্টা করেছেন, এখনো করছেন, কিন্তু বাধ্য হয়ে এখন উনি ডিসিশন নিচ্ছেন। ওনারও কিছু করার নাই, মানবিক জায়গা থেকে ওনাকে একটু অমানবিক হতেই হচ্ছে। সবকিছু মিলিয়ে আপনি ভেবে দেখুন, গত 70 দিনে তো আমরা আসলে কোনো কিছু শিপমেন্ট করতে পারিনি, তাই না? তো সবকিছু মিলিয়ে আপনার নামটা এসেছে, আর সামনে হয়তো অনেকেরই চাকরি চলে যাবে। তো বুঝতেই পারছেন, আমারও চলে যেতে পারে, সেটা তো বলা যায় না। তারপর আমি স্যারকে বলে দেখবো, রিকোয়েস্ট করবো আপনার কথা, আপনার ব্যাপারে অবশ্যই রিকোয়েস্ট করবো। জি স্যার। ঠিক আছে রকি সাহেব, ভালো থাকুন। হ্যালো হ্যালো, আমার কপালটা দেখছো? ফাইনালি 3 বছর পর তুমি আমার ফ্যামিলিকে রাজি করেছো বিয়ের জন্য, আর ফ্যামিলি রাজি হয়েছে। সো এর থেকে কপাল আর কি চাও তুমি? কি বলো তুমি? আমার বিয়ে হওয়ার কথা ছিল এপ্রিলের 14 তারিখে, আর এখন মে মাস শেষ হয়ে যেতেছে। এটা কি তুমি কপাল বলো? এত চিন্তা করছো কেন বলো তো? এখন তো করোনা, এখন তো চাইলেও আমরা বিয়ে করতে পারবো না, বাট করোনা তো একটা সময় শেষ হয়ে যাবে, তারপর তো তখন বিয়ে হবে। পরে পরে যায় যদি তোমার গব্বর সিং বা বেঁকে বসে। তুমি না শোনো, অলরেডি আমাদের কিন্তু বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, আর আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকেও দেওয়া হয়েছে। সো অলমোস্ট সবাই জানে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। এটা নিয়ে এত টেনশন করছো কেন? শোনেন, আমি এরকম অনেক দেখছি, হ্যাঁ, যে বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যায়। এখনো তো বিয়ের আসরে বসি নাই। এত নেগেটিভ কথা বলো কেন তুমি, বলো তো? একটু বাদ দিবা? আচ্ছা শোনো, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আমার বিয়ের জন্য যে আমরা শপিং করেছিলাম না, যে শাড়িটা কিনেছিলাম পছন্দ করে, সেই শাড়িটা আমি প্রতি রাতে একবার করে খুলে দেখি। আচ্ছা তোমাকে তো শেরওয়ানি দিয়েছিলাম, তুমি দেখো না শেরওয়ানি? রাত্রেবেলা বিয়ের শেরওয়ানি দেখে আমি কি করবো? সেটাই তো, তুমি দেখে কি করবা? তোমার তো সবকিছু হচ্ছে মুখে মুখে, বুঝছো? মানে তুমি আমাকে মুখে মুখে বোঝাও যে তোমার খুব কষ্ট হচ্ছে, আসলে তেমন কিছুই না। তোমার মধ্যে বিয়ে নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন থেকে প্রত্যেকদিন রাত্রে আমি আমার বিয়ের শেরওয়ানি দেখবো, হাত বুলাবো, পরবো, পরে ট্রায়াল দিব, আয়নার সামনে ক্যাটওয়াক করবো, কেমন? সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিব, ওটা ছাদে শুকাতে দিব, এরপর আয়রন করবো, প্যাকেট করে রাখবো। হ্যাঁ, এইভাবে কথা বললে কেন? মানে বিয়ে হতে না হতে তোমার এখন আমাকে কথা শোনাতে হবে, তাই তো? মানে এমন একটা বিহেভ করছো আমার সাথে।
এখন কি তুমি এটা নিয়ে ঝগড়া করবে আমার সাথে? আমি কেন ঝগড়া করবো? ঝগড়া তো তুমি করতে চাচ্ছ, ঝগড়া করা মোট তোমার। আমার তোমার সাথে ঝগড়া আচ্ছা ওকে ঠিক আছে, আমরা এটা নিয়ে ঝগড়া করবো না জান, বাদে টপিক জান। শুনো না বাবু, আমরা না বিয়ের পরে হানিমুনে ইন্ডিয়া যাব, ঠিক আছে? আগে আমরা কক্সবাজার যাব। কেন? আমি কি দেশের বাইরে হানিমুনে যেতে পারি না? আমার কি ইচ্ছা করতে পারে না? আমার জীবনের প্রথম হানিমুন। না মানে সবে তো মাত্র তোমার জবটা হয়েছে, এখনই যদি ইন্ডিয়ায় গিয়ে সব টাকা শেষ করে ফেলো তাহলে কি হবে? আমরা পরেও তো যেতে পারবো। তার চেয়ে বরং আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে বাসার জন্য কিছু সুন্দর ফার্নিচার কেনা দরকার, তারপর না আমরা পরে ঘুরতে যাবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রাখো, হানিমুনে কক্সবাজার। কি ফোন দিছিস কি? আই আপনার বিয়া করাবো। আই কল দিব নাকি অন্য পেটে আই কল দিব? আচ্ছা আই তো এই জিনিসটা বুঝলাম না। আই আপনারে ফোন দিলে আপনার লাগে এরকম করে কিল্লাই? তুই জানোস না ঢাকা শহরের কত মায়া হলেরা আর লগে ফিরিতে ফিরিতে কথা কয়, তোর লগে তো কথা কই মজা লাগে না, হেতিগুলার কথা কইতে ভালো লাগে। আর তুই তো আর ফুরান বউ বুঝছস, অন চিন্তা করতেছিস দ্বিতীয় আরেকটা বিয়ে করবি, তুই কি কস? হায় হায়, এটা আপনি আরে কি শুনাইলেন? আপনি ঘরে সতী আনবেন? ও আনবো, তোর কোনো সমস্যা আছে? ছোটকালে আপনার লগে আর বিয়া হয়, আই তখন কিছু বুঝি না। ব্যাকে আনে দেখলে কয় ওই যে বুইড়ার বউ 12টা বছর ধরে আপনার লগে সংসার করতেছে, আর এখন আপনার লগে এরকম করে না ফরমানি করবেন। হায় রে আমার পড়া কপাল। আমি তোর কি রূপ দেখি তোর লগে বিয়ে করছি? তোর মাথার মধ্যে কিছু আছে? তুই কিছু বুঝিস না? তোর মাথার মধ্যে শুধু গোবর। কান্দন থামা বুঝছিস নি? আমি কি কই এটা হুন আগে। আরে হুন, আমি তো তোর লগে একটু মজা করতেছি। ঢাকা শহরের মাই হলারা কিলে আর লগে ফিরিত করবো, তুই কি একটু মজাও বুঝিস না? এরকম করে মজা করলে কেডাই বুঝবো কোন? হুন, তুই তো দিনের বেলা কিন্তু বেশি বাইরে ঘুরে করবি না, ঠিক আছে? সন্ধ্যার পরে তো আরো না, মাগরিবের নামাজের পরে তাই জিনেরা বেশি ঘুরাঘুরি করে সন্ধ্যার পরে। আচ্ছা আই আপনারে যেটা লাগে ফোন দিছি, 3 দিন ধরে আপনারা কইতাছি বাড়িতে কোনো বাজার নাই আপনি টাকা পাঠাইবেন কয়ে তো আর পাঠাইতেছি না। কালকে পাঠাবো নি? হাসা পাঠাইবেন? পাঠাবো, ফোন রাখি। আচ্ছা রাহি। সারা রাত এই বাড়িতে সিকিউরিটি গার্ড কাম করি, দিন একটু ঘুমাইতে দিব না। সেন্টু ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ সেন্টু বলতেছি, তুই তো জানোসই আর নাম সেন্টু, তা আবার কোন লাগেনি যে সেন্টু ভাই? জামাল, তুই তো জানোসই করোনার কারণে ইলেকট্রিকের কাম কাজ একদম বন্ধ, বুঝছস? মানুষের ঘরের কোনো কিছু নষ্ট হয়ে গেলেও ওনার ডাকে না, মানে আমি যদি আবার করোনা মরোনা ঢুকি যাই। তো ভাবি তো ফোন দিতেছে, খালি টিয়ান লাই, বাজার ঘাট কিচ্ছু নেই, কি করতাম কসাই? ভাই আমি তো আমার বেতনের সব টাকা পাঠাই দিছি, আর নিজের খরচার লেগে 500 টাকা রাখছি। বুঝিনি তো মাসের শেষ, কি করুম কোন? এমনিতেই তো বিপদে পড়ে গেছি রে, কোন তো আরো বিপদে পড়ে গেলাম। আচ্ছা ভাই তাহলে আমি আপনার 500 টাকা পাঠাই দিই। না জামাল না, তোর কাছে আমি বহুত টাকা ধার নিছি, আর না, এটা তোর কাছে রাখ, তোর কামে লাগবে। ভাই আমি একটা কথা কই আপনাকে, বলি ফেল। আপনার ভাবিরে সব কথা হাসা হাসা কয়ে দেন, দেখেন কোনো ঝামেলা হইব না। না রে জামাল, এটি যে টাইপের সহজ সরল বুঝছস, এটি যদি আমি কই যার কাজ কাম নাই,
কষ্টে আছি, ধ্যান হলে বহুত টেনশন করবো আর বহুত কষ্ট হবে, বুঝছিস? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রকি সাহেব বলেন। স্যার, এই মুহূর্তে আমার চাকরিটা চলে গেল স্যার, একবার রাস্তায় বসে যাবো স্যার। আচ্ছা রকি সাহেব, আপনি যেভাবে কান্নাকাটি করছেন এতে কোনো সলিউশন আসবে না। আপনি তো ডিফিকাল্টিস গুলো বুঝতে পারছেন, তাই না? বিষয়টা কারোর হাতেই নেই। বাসায় বাজার নেই স্যার, কালকে কি খাবো সেটাও জানি না স্যার। রকি সাহেব, আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা, কিন্তু আমার তো কিছু করার নেই। স্যার, চাকরিটা ফেরত না দিতে পারেন, অন্তত আমাকে একটা মাসের স্যালারি দেন স্যার, একটা মাসের স্যালারি প্লিজ। শুনুন, আমি আপনার কথাটা স্যারকে বলতে পারি, কিন্তু আমি এটা জানি স্যার রাজি হবেন না। কেননা স্যার তাদেরকে এখন প্রায়োরিটি বেসে স্যালারিটা দিচ্ছেন যাদের এখন খুব বেশি প্রয়োজন। আমি জানি আপনার প্রয়োজন, কিন্তু আপনি একদিন অনলাইনে অফিস করেননি, সো আপনার কথা আমি বলতেই পারবো না। আর আমার যে জায়গাটা, সেই জায়গা থেকে আপনার জন্য আসলে আমার খুব বেশি কিছু করার নেই। স্যার, একটা মিডল ক্লাস লোকের সবচেয়ে বড় সম্পদটা কি জানেন? আত্মসম্মান। সেটা বিসর্জন দিয়েও সবার কাছে হাত পাততেছি এখন। আপনার কাছে তো অনেক রিকোয়েস্ট করতেছি, আপনারা তো স্যার এলিট লোক, সেভিংস আছে, গরিবরা ত্রাণ পায়, কিন্তু স্যার আমাদের মতো মিডল ক্লাস লোকরা আমরা কোথায় যাবো স্যার? আমরা কি চুরি করবো না ডাকাতি করবো স্যার? তবে বাবার গল্পটা মনে আছে, যে তার নিজের সন্তানের খাবার জোগাড়ের জন্য চুরি করছিল? এখন আমার মনে সেটা করতে হবে স্যার, আর কোনো উপায় নেই। আমি আমার ওয়াইফ না খেয়ে থাকলাম স্যার, আমার বাচ্চাগুলো। আমি বুঝতে পারছি, আমি আপনাকে অনলাইনে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনার ওই যে ক্যাশ নাম্বারটাতে। না স্যার, দরকার নেই, ভিক্ষার দরকার নেই স্যার, আমি দুঃখিত। উল্টাপাল্টা কিছু করলে আমাদের ক্ষমা করে দিন। রাখছি। আচ্ছা রাইসা, একটা জিনিস দেখছো যে ঢাকা শহরে মানুষজন কেমনে বেরোতেছে বাসা থেকে? মানুষের কথা আর কি বলবো, এরা যে কেন বোঝে না, মাত্র কয়েকটা মাস বাড়িতে থাকলেই কিন্তু দেশ থেকে করোনাটা চলে যায় না, তাদের বের হতেই হবে। যার বাধ্য এসব কথা মনে করলাম আর রাগ উঠে যায়। শোন, তোকে একটা গুড নিউজ দিই, আমার যে বিড়ালটা আছে না, ওর না কিউট একটা বেবি হয়েছে। বাহ, জোস। তুমি এখন ছবি পাঠাও না কেন? ছবি পাঠাও একটা হোয়াটসঅ্যাপে দেখি। অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন বিড়ালটার বেবি হয়েছে আর ছবি পাঠাইছি, তার আধা ঘন্টার মধ্যে বিড়ালটা মারা গেছে। ওয়েট ওয়েট, থামো দাও। কি বুঝাইতে চাইলা যে আমি একটা কুফা? আরে তুমি কুফা কেন হবা? তুমি কুফা না। তুমি আমার কুফাই বুঝাইলা, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কুফাই বলছো তুমি আমারে। আচ্ছা হ্যাঁ, হয়েছে তো। শোনো, আমি কুফা যেহেতু খুঁজে নাও কাউরে যে তোমার জন্য লাকি হইব, ঠিক আছে? আমার তো দরকার নেই, আমি কুফা তোমার লাইফে। আশ্চর্য, আমি রাগ হয়ে বলছি, তুমি না মানে শুধু শুধু কোনো কারণ ছাড়া ঝগড়া ক্রিয়েট করো। ঝগড়া সবসময় আপনি করেন, আপনিই শুরু করেন, স্টার্টটা আপনার দিয়েই হয়। আমি ঝগড়া করি না, তুমি করো। তুমি করো। এখন কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু ফোনটা রেখে দিব। থাক, এত কষ্ট করে আপনার দরকারই নেই, আমি কেটে দিতেছি কলটা। খুঁজে নেন লাকি কাউরে, মানে তার সাথে গিয়ে কথা বলেন ফোনের মধ্যে। হোয়াট? বাই। হ্যালো হ্যালো, আপনি টাকা পাঠাবেন পাঠাবেন কই, 1 টাকাও পাঠাইলেন না। আমি আপনার পোলা আপনার মায়ের কত কষ্টে আছি, ক্ষুধার যন্ত্রণা আমাকে মরে যেতে ইচ্ছা করতেছে। এই করোনার কারণে বিগত 2 মাস ধরে কোনো কাম কাজ নেই, বুঝছো? এই ইলেকট্রিকের কাম কাজ সব বন্ধ। মানুষের পরে ফ্যান ভাই, কোনো কিছু নষ্ট হলে আমার কেউ কাজ করায় না। বাড়িওয়ালার ভাড়া দিতে পারেনি দেখে বাড়িওয়ালা আরেক ঘরতে বার করে দিয়েছে। কি কোন তোমার কি কম কষ্টের কথা? এক ভদ্রলোক রাস্তা থেকে আনি তার বাসায় গ্যারেজের মধ্যে থাকতে দিয়েছেন, 2 বেলা খাওয়ান দেয়। আপনিও
এত কষ্টে আছেন? কাজ পাইতেছি না, কিভাবে তোগুলো টাকা পয়সা পাঠাবো, আর আমি নিজেই বা কি করবো, সামনের দিকে কি হবো না হবো কিছুই বুঝতে পারতেছি না। আর মা আর পোলা পাই না, তো করে আমি কোনো সুখ দিতে পারলাম না রে রবি। আরে তোরা মাফ করিস, বহুত অসহায় হয়ে গেছি রে রবি। সিসি আপনি এগুলো কি কইতাছেন? আপনি আমারে মাফ কইরা দেন। আমি আপনারে না বুঝে অনেক কিছু কইছি, সতীনের ঘর করতেছেন, এসব ধরনের কথা কইছি। আমার আপনি মাফ কইরা দেন। শোনো, এখনো বলছি সময় আছে, চাইলে কিন্তু বিয়ের ফটোগ্রাফার চেঞ্জ করতে পারো। কিন্তু ফটোগ্রাফারকে তো আমি লকডাউনের আগেই তো অ্যাডভান্স করে দিয়েছি। আমি তোমাকে বলেছিলাম না যে বিয়ের ফটোগ্রাফার কিন্তু আমি চুজ করবো। এত পাগল হচ্ছ কেন? একটা কাজ করলে কি হয়, একটা ফটোগ্রাফার আমার সাইড থেকে থাকুক, আর একটা ফটোগ্রাফার না হয় তোমাদের সাইড থেকে থাকুক। তুমি কিন্তু খুব কঠিন একটা সমস্যার সহজ সমাধান দিয়েছো। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল এই বিয়ে নিয়ে, এই করোনা এসে আশা আকাঙ্ক্ষা কামনা সব শেষ করে দিল। আমার মাঝে মধ্যে কি ইচ্ছা করে জানো, আমার ইচ্ছা করে একটা কাজে নিয়ে তোমার বাসায় চলে যাই, বিয়ে করে তোমাকে নিয়ে তুলে চলে আসি, তারপর দুজন হাজতে গিয়ে বাসরাত কাটে। এটা কিন্তু একটা ভালো কথা বলেছো। চিন্তা করে দেখো, ইতিহাসে এর আগে কখনো কিন্তু এমন হয়নি, কেউ কিন্তু জেলখানায় বসে কখনো হানিমুন করেনি। আমার এক বন্ধু আছে পুলিশে, আমি ওকে বলে যদি একটা হানিমুন সেলের ব্যবস্থা করতে পারি। আচ্ছা শোনো না, এখন না ফান ভালো লাগছে না। কেন? না মানে সকাল থেকে কেমন যেন শরীরটা একটু খারাপ লাগছে, খুব অস্থিরতা লাগছে, জ্বর জ্বর ভাব। এ তো দিলে আমাকে টেনশনে ফেলে। আমার একটু টেনশন হচ্ছে। আচ্ছা তুমি কি বাইরে গিয়েছিলে? সত্যি কথা বলতে হ্যাঁ, আমি একটু বাইরে গিয়েছিলাম। কি করবো বলো, তুমি তো জানো বাবার কোমরে ব্যথা, আর মাকে আমি একা একা কিভাবে বাজারে পাঠাই, এই জন্য একটু বাজারে গিয়ে বাসার জন্য কিছু বাজার নিয়ে এসেছিলাম। তুমি আমার কাছে এই কথাটা লুকালে কেন? তুমি আমাকে কেন বলনি? আমি তোমার যা যা লাগে আমি নিয়ে দিয়ে আসতাম। তোমাকে বললে মানে তোমার যদি কিছু হয়? আচ্ছা, আর এখন তোমার যদি কিছু হয়? তোর বাবা কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না তো। আমি তোমার সাথে বড় কথা বলে আমার একটু খারাপ লাগছে। ঠিক আছে, আচ্ছা শোন শোন, ঠিক আছে তুমি রাখো, রেস্ট করো, আর শোন গরম পানি, বেশি করে ভিটামিন সি, প্রোটিন জাতীয় খাবার এগুলো খাও, আর খারাপ লাগলে আমাকে জানাতাম। হ্যালো তপু ভাই। এই ফকিরের পু ফকির, এই মিসকিনের পু মিসকিন, তুই ফাইজলামি করতেছ? তোরা যে আমি সুন্দর করে কইছি যে তোর আব্বার নাম্বারটা খুলাইতে, তুই ফোন দিস নাই কেলা? তোর আব্বার নাম্বার এখনো বন্ধ কেলা? হ্যাঁ আসলে কি আমার মনটা চাইতেছে কি জানোস? আমার মনটা চাইতেছে তোর সামনাসামনি লয়ে সামনাসামনি বাতচিত করে তোর পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত মাঝখানে ফালা ফালা করে একটা বুড়িগঙ্গা নদীতে ফালাই দিবার মন চাইতেছে। সরকার কি আমার বাড়িটা ফ্রি দিচ্ছে? ফ্রি দিয়ে কইছে যে আপনিও ফ্রি থাকুন, লোকরা ফকির মিসকিন যা যা আছে সব কিছু সাহায্য করুন। আমি কি সাহায্য করতে নামছি? আমি কি বাড়ি ফ্রি ভাড়া দিচ্ছি তো করে? ভাইয়া এই করোনার সময় তো ভাইয়া সবাই একটু প্রবলেমে আছে ভাইয়া, একটু বোঝার চেষ্টা করেন ভাইয়া। আপনি আব্বুরে যেই পরিমাণ গালাগালি করেন, আব্বু এই ভয়েই ভাইয়া ফোন বন্ধ করে রাখে। আব্বারে গালি দিচ্ছেন? তোর আব্বারে গালি দিন না তো কি করবো? বাড়ির মধ্যে লয়ে মিস্ত্রি দিয়ে কি আপ্যায়ন করবো আর গালের মধ্যে চুমাবো আমি? ভাই আপনি ভাই বাড়িওয়ালা ভাই, আপনি ভাই যা খুশি ভাই তাই বলতে পারেন ভাই, আর আমরা ভাড়াটিয়া ভাই এগুলা চুপচাপ সহ্য করি ভাই। ভাই আমি না আমার আব্বুরে ভাই অনেক ভালোবাসি ভাই। ভাই আপনার রক্ত তো ভাই অনেক গরম, এই সেম জিনিসটা যদি ভাই আপনার সাথে ঘটতো তাহলে কি ভাই আপনি টলারেট করতে পারতেন?
পারতেন আপনার বাবারে কেউ গালিগালাজ করতেছে ভাই এটা সহ্য করতে? যাই হোক ভাই, আপনি তো আমার থাপড়াইতে চাইছিলেন না। আমি ভাই নামতেছি দোতলায় ভাই, আপনার যত মন চায় আপনি আমার থাপড়ান ভাই, কিন্তু ভাই আমার বাবারে গালিগালাজ করেন না ভাই। আপনার কাছে আমার এটা একটা রিকোয়েস্ট ভাই। হ্যালো রকি সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনুন রকি সাহেব, অফিসিয়াল ভাবে এখন আমি কনফার্ম যে আপনার চাকরি নেই। সেটা তো স্যার 1 সপ্তাহ ধরেই জানি, কিন্তু এখানে আর একটা কথা আছে। কি স্যার? এই মুহূর্তে আমারও চাকরি নেই। আপনার চাকরি নেই মানে? আসলে আমি রিজাইন লেটার দিয়েছি। এই যে গত কয়েকদিন যাবত আপনার সাথে ফোনে কথা হচ্ছে, সবকিছু মিলিয়ে আমি সবসময় ভেবেছি যদি আপনার জায়গায় আমি থাকতাম ঠিক আপনার পজিশনে, তাহলে কেমন হতো বিষয়টা। হ্যাঁ, ফিনান্সিয়ালি আমি আপনার চাইতে একটু বেটার পজিশনে আছি, কিন্তু তারপর আমি ভেবেছি আপনার জায়গা থেকে যে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার কি অবস্থা। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমার কিছু করা উচিত। আমার বাবার একটা ছোটখাটো কোম্পানি ছিল, তো সেই কোম্পানিতে বাবা অনেকদিন ধরেই বলছিল তুই হাল ধর। তো আমার কাছে মনে হলো দিস ইজ দ্য রাইট টাইম। করোনা আসার পরে আসলে যে জিনিসটা হয়েছে, মানুষ রিথিঙ্ক করতে শিখেছে, আমিও শিখেছি। তো সেখান থেকে জবটা নিলাম বাবার অফিসে। আর একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা করে ফেলেছি। জি, আমাদের কোম্পানিতে। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস আ লট স্যার। মানে কি বলে স্যার আপনাকে আমি থ্যাংক ইউ দেবো আমি বুঝতে পারতেছি না স্যার। হ্যাঁ, একটা কথা বলি আপনাকে। জি স্যার। আপনার যে বেতন ছিল এই কোম্পানিতে, লাস্ট কোম্পানিতে, সেই বেতন থেকে আসলে খুব বেশি বেতন তার থেকে বাড়ায় দিতে পারছি না, ইনফ্যাক্ট কম দিচ্ছি। কারণ ছোট কোম্পানি, বুঝতেই পারছেন, কোম্পানি যদি ভালো করে, সামনে প্রফিট মার্জিন বেশি হয়, তাহলে আপনার স্যালারি বাড়বে। জি স্যার। আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আপনাকে 2 মাসের স্যালারি দিয়ে দিচ্ছি অ্যাডভান্স। সেটা অবশ্যই আমার হাতে আছে, এতদিন আমার হাতে ছিল না, তাই আমি করতে পারিনি। আপনি এই মুহূর্তে আমার সামনে থাকলে স্যার আমি আপনাকে জড়ায় ধরতাম স্যার। শুনুন, আপনাকে একটা কথা বলি। এই কথাটা আগেও আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বললে তখন আপনি বিশ্বাস করবেন না। এখন মনে হয় বিশ্বাস করবেন। আমার লাইফ স্টাইল বা আমার সোশ্যাল লাইফে যা দেখেছেন, ছবি টবি দেখে হয়তো মনে করেছেন আমার অনেক টাকা। শুনুন, কেউ টাকা জমায় অথবা ফ্ল্যাট কিনে, জমি কিনে, অথবা গাড়ি কিনে বা লাক্সারি লাইফ লিড করে। আমি বেশি কিছু করি না, আমার এগুলো কিছুই নেই। আমি যেটা করি বিদেশে ঘুরি, সেটা আমার ঘুরতে ভালো লাগে। তো সেটা দেখে অনেকের মনে হয় আমার হয়তো অনেক টাকা, কিন্তু বিষয়টা একেবারেই তা না। জি স্যার। আমারও ভাই টাকা জমাতে অনেক কষ্ট হয়, এবং সেটা দিয়ে ঘুরতেও অনেক কষ্ট হয়। বুঝতে পেরেছেন? টাকা তো খরচ হয়, তাই না? জি স্যার। যাই হোক, মানুষকে উপকার করতে পেরেছি বা উপকার করতে পারি, সেখানে একটা অন্য ধরনের আনন্দ আছে, যে আনন্দটা এখন আসলে আমার হচ্ছে। তো যাই হোক, শুনুন। জি স্যার। টেক কেয়ার, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। সরি। OMG, তুমি আমাকে সরি বলতেছো? তুমি তো কখনো সরি বলো না। শোনো রাইসা, অবস্থা অনেক খারাপ চলতেছে আপাতত দুনিয়া, অনেক সেনসিটিভ একটা সিচুয়েশন চলতেছে। তো এই করোনার মধ্যে কারো সাথেই কোনো ঝগড়াঝাটি এসবের মধ্যে আসলে যাওয়া উচিত না কারো। আর আমার একটা সরিতে যদি একটা সম্পর্ক ঠিক হয়ে যায়, তাহলে সরি বলতে তো কোনো দোষ নেই, তাই না? বললাম সরি। দোষটা তোমার না, দোষটা আমার ছিল। আই এম সরি। আচ্ছা যাক, বাদ তো। তোমাকে একটা ছবি পাঠাই, দেখে তারপর আমাকে ফোন দাও, ঠিক আছে? ঠিক আছে। মেহেদিটা দেখছো তুমি? হ্যাঁ দেখছি, সুন্দর হয়েছে। মেহেদিতে আর কিছু দেখো না? কালারটা অনেক গাঢ় হয়েছে, হাতে মানাইছে। আর কিছু না তো, আর তো কিছু দেখলাম না। খুব ভালো, ভালো হয়েছে। দেখো না? আরে বাবা, দেখছি আমি, হাতের মধ্যে যে অ্যাস লাগছে এটা আমি দেখছি।
দেখছি আর আমি বুঝছি। তো তাহলে যখন প্রথমেই দেখছো কেন এতক্ষণ বলো নাই? আচ্ছা বাদ দাও। দেখো আমরা রোজ চ্যাটিং করি, ভিডিও কলে কথা বলি না তো লুডুতে চ্যাটিং করি, মানে কোনো না কোনো ভাবে আমরা কিন্তু কানেক্টেড, বাট তারপরে যে কেন এত মিস করি তোমাকে আমি জানি। আজকে বিকালে আমি তোমার বাসার নিচে আসবো। তোমার নিচে নামা দরকার নাই, তুমি জাস্ট বারান্দায় একটু এসো, আমি নিচ থেকে তোমার একটু দেখে চলে যাবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মানে এই লকডাউনের টাইমে, এই কোয়ারেন্টাইনের টাইমে তুমি বাসা থেকে বের হবে? একদম না, তুমি কোনো বাসা থেকে বের হবে না, তুমি বাসায় থাকবা। আসবো, আমি ডিসিশন নিয়ে নিছি, এর মানে আমার আসতে হইবে এখন। তোমাকে জুতার বাড়ি দিব, চিনো না আমার জুতা? আসবো মানে আসবো, শেষ। তোমাকে মানা করছি তুমি আসবা, আর জুতার সাথে এবার না বান্দা থেকে ঢিলও ছুঁড়ে মারবো। তুমি জুতা ঢিল মারবা আমার, আর আমি চুপ থাকবো। আমি নিচ থেকে ইট নিয়ে ইট মারমু তোমার মাথার উপর, বুঝছো? কি তুমি আমাকে ইট মারবা? হ্যাঁ মারমু। তুমি আমাকে ইট মারলে আমার বাসায় যা যা আছে আমি সব ছুঁড়ে মারবো তোমার মাথায়। তারপর হসপিটালে যেতে হবে করোনার জন্য, মাথা ফেটে যাবে। হ্যালো। না সেন্টু ভাই, একটা ভালো খবর আছে। এই জীবনে আর কি ভালো খবর ক ভাই? ভালো খবর হইতেছে আমগো বাড়িতে তো দুইজন সিকিউরিটি গার্ড, একজন হলো আমি আর একজন আসিল একের থেকে বাড়িতে। এখন আমি তো রাইতে ডিউটি করি, আপনি তো জানেনই, আর দিনের বেলায় ফাঁকা থাকে। তখন আমি আমার মালিককে বুঝাই কইলাম, দিনের বেলায় যদি আমি তো ডিউটি করি, আমি তো ঘুমাই, ওই টাইমে যে চোর ডাকাইটা এবার তখন কি করবেন? তখন আমার মালিকে টেনশনে বেড়ে গেছে গা। তা মালিকে কইছো, হ ভালো কথাই কইছো, তাহলে তুমি দেখো তোমার খুঁজে কেউ আসেনি যে সিকিউরিটি গার্ডে কাম করতে পারবো। তখন আমি মনে মনে চিন্তা করলাম আর কইয়াও দিছি, আপনি আসেন। ভাই জামাল, তুই কি হাসা কথা কইতেছ? মালিকে কইছে 5,000 টাকা বেতন, আর থাকা খাওয়া সব মালিকের। তোরা কি কইতে বলে জামাল, তুই এই সময় কি একটু উপকার করলি? আর হ ভাই, আপনি বিকালের ভিটায় মালিকের লোক আপনার কথা কয়ে দিই। আমি আসলে কি কইতাম, তুই আর বহুত বড় উপকার করলি রে জামাল। আমি তোর উপকার জীবনে বলতে পারবো না, তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবি না জামাল। তুই আসলে কি উপকারটা আর করলি? না এই উপকারটা আমি আপনার কাছ থেকে শিখছি ভাই। কি যে কোন ভাই, কান্দাকাটির দরকার নাই, আপনি তাড়াতাড়ি বাবিরা ফোন দিয়ে এই খবরটা দেন। ফোন দিতেছি জামাল, ফোন দিতেছি। রুবি, রুবির একটা খুব ভালো খবর আছে রুবি। আই একটা চাকরি পাইছি রে রুবি, আই একটা সিকিউরিটি গার্ডের চাকরি পাইছি। আর এই কষ্ট থাকবে না রুবি, আল্লাহর দিকে তাকাইছে বুঝছো। আই মানে বিকেলে তোগুলোই টাকা পয়সা পাঠাইতেছি, তোরা বাজার সদাই করে নিয়েছে। আর মারে আর হলাটার একটু ভালো মতো খেয়াল টেয়াল করিস। হ্যাঁ আল্লাহ যে শুধু তাকাইছে, আর আর কোনো কষ্ট থাকতো না। আপনি হাসা কইতেছেন? আল্লাহ মুখ তুইলা তাকাইছে। তোরা ভালো থাকিস, কেন আমি বিকেলে টাকা পাঠাইতেছি। আল্লাহ, তোর পরিবারের সবার করোনা হয়েছে আল্লাহ, ওদের সবাইকে তুমি বাঁচাই দাও আল্লাহ। আল্লাহ এই ক্ষেত্রে তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ। এই করোনার জন্য যেন কারো পরিবারের কোনো সদস্য না হারে আল্লাহ। আল্লাহ বিয়ের খুশিতে তোমার কথা ভুলে গেছিলাম আল্লাহ। আল্লাহ মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও আল্লাহ। ভাইয়া পিন্টু, কেমন আছো?
জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই, আল্লাহ ভালো রাখছে। আজকে ভাই তোমার টেকা চাওয়ানোর লেগে ফোন দিই নাই কে? আজকে ফোন দিচ্ছি ভাই তোমার সরি কনের লেগে। আসলে ওদিন তোমার লগে আর তোমার আব্বার লগে আমার এরকম চামারের মতন ব্যবহার করা একদম উচিত হয় নাই কে। আমি এটা পরে রিয়েলাইজ করছি। কি করুন ভাই তুমি কও, 2টা মাস ধরে ঘরের মধ্যে আটকা পড়ে গেছি বন্দি, কোনো কাজ কাম নাই, কোনো টাকা পয়সা ইনকাম কিচ্ছু নাই কা, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ হয়ে গেছে। তাছাড়া তুমি তো জানোই আমার আম্মা অসুস্থ, প্রতি মাসে ডায়ালাইসিসের চিকিৎসা করতে হয়, বহুত টাকা পয়সা লাগে। আমি টাকা না পাই পাগলের মতন হয়ে গেছিলাম। আমি কি করবো দিশাহারা হয়ে গেছিলাম, কিছু বুঝতেছিলাম না। তাই মানুষ রূপী হিংস্র পশু হয়ে গেছি। আসলে মানুষ ভাবে একটা বিল্ডিং আছে, একটা ব্যবসা আছে, আমার কোনো খরচ নাই কার, কিন্তু মানুষ তো এটা বুঝে না যার আয় আছে আর খরচও আছে। জি ভাই, তোমার কথা শোনার পর ভাই আমার দিলের ভিতরে ভাই খুব কষ্ট লাগছে ভাই, আমি খুব কষ্ট পাচ্ছি। সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই কা ভাই, আমি খুব সরি ভাই। আরে না না ভাই, কি যে বলেন না ভাই, ইটস ওকে ভাই, ব্যাপার না। তোমার আব্বারে বললো এই করোনার মধ্যে কোনো টাকা পয়সা হলে চিন্তা করতে না, কোনো টাকা পয়সা লাগবো না। এই যে আমি বাড়িওয়ালা, প্রত্যেকটা বারটার ভাড়া মুকুব করে দিলাম, তোমার ভাড়া দেওয়া লাগবো না, ভাড়া মুকুব। তোমার আব্বারে গ্রামের মধ্যে টেনশন করতে একদমই করো না। জি ভাই। আর শুনো ছোট ভাই, আমি দারোয়ানদের তোমার বাড়িতে কিছু বাজার পাঠাইতেছি, তুমি সুন্দর মতন লিয়া নেও। আচ্ছা ভাই। তোমার যখন যা মন চাইব তোমার এই বাইরে স্মরণ করবা, এই তপু বাইরে স্মরণ করবা, সবকিছু অ্যারেঞ্জ করে দিব, ঠিক আছে? আচ্ছা ভাই। তাহলে থাকো, নামাজ পড়তে হইব, নামাজের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে। ভালো থাকো, দোয়া করো।